তো আমরা হচ্ছে পদার্থের গঠনে তৃতীয় অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করবো, ঠিক আছে। এটা এসএসসি সিলেবাসে, শর্ট সিলেবাসে আজকে থেকে এটা শুরু করলাম। আর প্রথম এই অধ্যায়ের টপিকটা যে টপিকটা প্রথমে দিয়ে রাখছে, এটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। কি বললাম? মৌলিক পদার্থ। তো মৌলিক পদার্থ নিয়ে কিন্তু আমরা ফিজিক্সের ওইদিকে একটা লেকচার পাইছিলাম, মনে আছে কি তোমাদের? যে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটা হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। তা আমরা একটু যদি অন্যভাবে দেখি তাহলে কিন্তু আমরা মৌলিক পদার্থটাকে বের করতে পারবো। আমি তোমাদের এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। দেখো মৌলিক পদার্থটা, মৌলিক পদার্থ দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রির সাথে কিন্তু একটা কি আছে? সম্পর্ক আছে। আছে না সম্পর্ক? তাহলে দেখো মৌলিক পদার্থ আছে, দেখো এখানে যদি আমি একটা পদার্থকে ভাঙি, এটা কিন্তু একটা হাইড্রোজেন গ্যাস। এইচ থেকে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন একটা গ্যাস। তো এটাকে যদি তুমি ভাঙো, তাহলে এটা যদি ভেঙে যায়, যাতে এই পাশে দেখো দুইটা বেরোছে, ওই হাইড্রোজেনই বেরোছে না? নাকি অন্য কোনো পদার্থ চলে আসছে? তাহলে যে পদার্থকে ভাঙলে ওই পদার্থই কি আছে? পাওয়া যায়, সেটা হলো আমাদের কি পদার্থ? তাহলে আমরা যদি এখানে দেখি O2, O2 কে যদি ভাঙা যায় তাহলে এটা অক্সিজেন, আর কি হবে? আরেকটা অক্সিজেন বের হবে। বোঝা গেছে? নাইট্রোজেনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো নাইট্রোজেন প্লাস কি? নাইট্রোজেন। তো ওই পদার্থকে ভেঙে কিন্তু আমরা ওই পদার্থটাই কি আছে এখানে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে পদার্থকে ভাঙলে ওই পদার্থই পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? মৌলিক পদার্থ। তোমরা একটু লেখা শুরু করে দাও। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। এগুলো আমাদেরকে এক্সাম্পল, আমরা এক্সাম্পল দিয়ে কিন্তু বুঝতে পারছি, এক্সাম্পল গুলো কিন্তু তোমাদের নিতে হবে। আমরা হাইড্রোজেনকে ভেঙে হাইড্রোজেন পাইছি, অক্সিজেনকে ভেঙে অক্সিজেন পাইছি, নাইট্রোজেনকে ভেঙে নাইট্রোজেন পাইছি, ঠিক আছে। এক্সাম্পল গুলো কিন্তু উঠায় নিতে হবে, এক্সাম্পল গুলো উঠাইতে হবে। এখন এরপরে আমাদের আরেকটা পদার্থ আছে, সেটা হচ্ছে যৌগিক পদার্থ। সেটা কি বললাম? যৌগিক পদার্থ। দেখো এগুলো কিন্তু খুব ইজি একটা বিষয়। মানে এবার আমরা আলোচনা করবো কি নিয়ে বলতো? যৌগিক পদার্থ নিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের কি পদার্থ? যৌগিক পদার্থ। আর যৌগিক মানে তোমাদেরকে বুঝাইতে যাচ্ছি এখানে একটা জিনিস দেখো, দুইটা কিন্তু পরিবার আছে, একটা একক পরিবার, একটা হচ্ছে যৌথ পরিবার। একটা একক পরিবার, একটা কি পরিবার? একক পরিবার সেটাই যে পরিবারে বাবা মা ভাই বোন থাকে, সেটা আমরা কি বলি? একক পরিবার। তোমরা মৌলিক পদার্থটাকে মনে করে একক পরিবার হিসেবে ধরে নিলাম। এখন যৌগিক পদার্থ হচ্ছে সে পদার্থকে ভাঙলে একের অধিক কি পাওয়া যায়? পদার্থ পাওয়া যায়। আমার কথা কি বুঝতে পারছো? যে এখন তোমরা একটু মনোযোগ দিয়ে আগে এক্সাম্পলটা দেখো, তারপরে সংজ্ঞাটা লিখো। সবাই একটু এদিকে থাকো। তাহলে আমি যদি এখানে নিই এটা হাইড্রোজেন আর কি অক্সিজেন, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পানির সংকেত, যে পানি আমরা খাই। H2O, হাইড্রোজেন ডাইমোনোঅক্সাইড, পানির উচ্চারণটা। তাহলে এখানে হাইড্রোজেন আছে, এটা কি? অক্সিজেন। তো এই জায়গায় দেখো তো এখানে শুধু হাইড্রোজেনই ছিল না, হাইড্রোজেন থেকে কি বেরোছে? এটাকে যদি আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এটা এই পাশে যাতে আমরা পাবো হাইড্রোজেন আর কি অক্সিজেন পাবো, ঠিক আছে, অক্সিজেন পাবো। এখন দেখো তো এইখানে কিন্তু এর একটা অবস্থা ছিল, কি কি? পদার্থের তিনটা অবস্থা থাকে, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু পদার্থের চতুর্থ অবস্থাও বলা যায়, সেই অবস্থার নাম হচ্ছে প্লাজমা। কিন্তু আমাদের হচ্ছে তিনটা অবস্থা নিয়ে সাধারণত কি করা হয়? আলোচনা করা হয়। তা পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? প্লাজমা, যার মূল উৎস হচ্ছে সূর্য। আমরা ফিজিক্সের পঞ্চম চ্যাপ্টারে গিয়ে যাদের লাস্ট টপিকে এটা করবো ইনশাল্লাহ। কিন্তু তার আগে আমরা এখানে তিনটা অবস্থা পাচ্ছি। এইখানে আমরা যে পানিটা নিচ্ছি, পানি তরল না? ইংলিশে বলা হয়, রসায়নের ক্ষেত্রে এটাকে বলা হয় লিকুইড। লিকুইড, কি বললাম? লিকুইড। তাহলে এটা হচ্ছে তরল ছিল।
তরলটাকে যখন আমরা ভাঙলাম, ভাঙে এই পাশে যাতে হাইড্রোজেন H2 পাইছি, তাহলে এটা কিন্তু জি হয়ে গেল, জিতে বুঝেছে গ্যাস। আবার O2 কিন্তু কি গ্যাস, বোঝা গেছে কি? তাহলে তুমি তরল থেকে, এস ছিল তরল, তুমি তরল থেকে কি কি পদার্থ পাচ্ছ? গ্যাসীয় পদার্থ পাচ্ছ না? দেখো তো, এটাও গ্যাসীয় পদার্থ না? বোঝা গেছে কি? তাহলে দেখো তো, এর অবস্থা কি পূর্বের অবস্থার মধ্যে কি আছে? কখনোই কিন্তু না, সে কিন্তু অন্য অবস্থায় চলে গেছে। আমি যদি এখন কার্বনকে ভাঙি, কার্বন দেখো এখানে কার্বন ডাই অক্সাইড, এটাকে যদি আমি ভাঙি তাহলে এখানে কার্বন পাবো আর কি পাবো? অক্সিজেন পাবো। তাহলে কার্বন ডাই অক্সাইড কিন্তু একটা গ্যাস ছিল। যেমন কার্বন যেটা বললাম, কার্বন বলতে বোঝো কি জানো? কয়লা ছিল না তোমরা? কয়লা শক্ত না, নাকি পানির মতো তরল, না গ্যাসীয়? শক্ত। তাহলে শক্ত পদার্থ হলে সেটা কঠিন পদার্থ না? সেটা হচ্ছে এস, এস হচ্ছে সলিড। সলিড মানে কি পদার্থ? কঠিন পদার্থ। এগুলো বিক্রিয়া নিচে নিচে দেওয়া থাকবে, তোমরা বুঝতেই পারবা, আমি একটু করে লিখে দেবো। আর জিতে কি হবে? এটা গ্যাস। কোন মৌলের দ্বি পরমাণু থাকলে সেটা যদি অধাতু হয়, সেটা তার ভৌত অবস্থা গ্যাসীয়। দেখো দ্বি পরমাণু দুটো আছে, দুইটা আছে, তার মানে ভৌত অবস্থা তার গ্যাসীয়। এটার ভৌত অবস্থা কি? গ্যাসীয়। আর এটা কি পদার্থ হলে? এস তে কি বোঝাচ্ছে বলো তো? কঠিন পদার্থ। ঠিক আছে, আর এটা কি পদার্থ? এটা গ্যাসীয় পদার্থ। এটা কি বলতো? গ্যাসীয়। আর এটাও কি ছিল? গ্যাসীয় ছিল। তাহলে গ্যাসীয় পদার্থ ভেঙে পার হচ্ছে কঠিন আর কি গ্যাসীয়। তাহলে দেখো তো, ওই পদার্থে কি পাওয়া যাচ্ছে? অন্য পদার্থ আসছে কিন্তু। তাহলে আমরা বলতে পারি যে পদার্থকে ভেঙে একের অধিক কি পাওয়া যায়? পদার্থ পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ। লিখে ফেলো। হুম? এটা হচ্ছে সমতা করার জন্য নিচ্ছি, আসলে পরে শিখাবো তোমাদের তৃতীয় অধ্যায়ে, এটা এখন সমতার দরকার নাই তোমাদের। আর এই মৌলগুলো তোমাদের পর্যায় সারণী 62 পৃষ্ঠায় আছে, এখান থেকে তোমাদেরকে দেখে নিতে হবে। তাহলে ক্লিয়ার সবার? যে পদার্থকে ভেঙে একের অধিক কি পাওয়া যায়? পদার্থ পাওয়া যায়, তাকে আমরা কি বলবো? যৌগিক পদার্থ। মনে জানি থাকে। এক্সাম্পল গুলো একটু উঠায় নাও, আর আমি কয়েকটা জিনিস নোট করে দিচ্ছি, এগুলো একটু নোট করো। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি, আমি লিখেছি, এগুলো এমসিকিউ এর জন্য দরকার, নোট করে নাও এগুলো, দ্বারা পরে বলতেছি। মানে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কত? 118টি। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? 118টি। ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার, এর মধ্যে প্রকৃতিতে পাওয়া গেছে কতটি? প্রকৃতিতে পাওয়া গেছে কতটি? মানব দেহে আছে কতটি? কৃত্রিম ভাবে তৈরি হয়েছে কতটি? এগুলো আমাদেরকে একটু জানতে হবে। মানে আমাদের এই যে পর্যায় সারণীতে যে আমাদের হচ্ছে মৌলগুলো আছে, সেখানে মৌল আছে পর্যায় সারণীতে 62 পৃষ্ঠায় 100 কত? 18টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া গেছে তোমার কতটি? 98টি। প্রকৃতিতে কতটি? 98টি। এগুলো লেখো, এগুলো সাথে সাথে লেখো। প্রকৃতিতে মৌল পাওয়া গেছে কতটি? 98টি। ঠিক আছে, 3 নাম্বার, প্রকৃতিতে মৌল পাওয়া গেছে 98টি। তাহলে দেখো তো, 118 থেকে যদি 98টা মাইনাস করো, তাহলে কত থাকবে? 20টি। তাহলে 20টি হচ্ছে কৃত্রিম মৌল, যেগুলো কোথায় তৈরি করা হয়েছে? ল্যাবরেটরিতে। তাহলে কৃত্রিম মৌল আছে কতটি বলো তো? 20টি। এমসিকিউ। 4 নাম্বারে যেটা জানতে হবে, মানব দেহে ভিন্ন ভিন্ন 26 ধরনের মৌল আছে। ঠিক আছে, কি? মানব দেহে ভিন্ন ভিন্ন কত ধরনের? 26 ধরনের মৌল রয়েছে। এই যে আমাদের এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এই কয়টা
যে কয়টা আমি তোমাদেরকে কি করে দিলাম বলো তো, নোট করে দিলাম, একটু ভালো করে মাথায় রেখে। এখন আমাদেরকে এর পাশাপাশি আমাদেরকে কি শিখতে হবে, অনুপাত। কি শিখতে হবে, অনুপাত শিখতে হবে। যে অনুপাত যে আমাদের আছে সেগুলো জানতে হবে। তোমাদের কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ধীরে ধীরে বলতে পারো যে স্যার বুঝতে অসুবিধা হচ্ছে। লেখা আছে সবার? এটা কিন্তু এমসিকিউ, এই যে কটা দিচ্ছেন এর মধ্যে বেশিরভাগের এটা বেশি আসে। মানবদেহে ভিন্ন 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 কত ধরনের মৌল রয়েছে? মানবদেহে 26 ধরনের আমাদের শরীর, ঠিক আছে, মনে থাকবে তো? আর এর 20টি মৌল কৃত্রিম ভাবে তৈরি তৈরি হয়েছে, যেগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। আর এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? 118টি। এগুলো আমাদের পর্যায় সারণীতে দেওয়া হয়েছে। তা মিশাবো কি? আচ্ছা, এখন আমাদের যৌগিক পদার্থের অনুপাতটা একটু তোমাদেরকে বের করা শিখবে, যে আমরা কিভাবে যৌগিক পদার্থের অনুপাতটা শিখবে। দেখো, অনুপাত তোমাকে যে কোনো যৌগ দেয় না কেন, তুমি সেই যৌগ থেকে কি বের করতে পারবা, ওইটার অনুপাত হিসাব করতে পারবা। হিসাব করতে পারবা অনুপাত। আমরা অনুপাত হিসাবটা করে ফেলি। দেখো, লেখা আছে তো সবার এটুকু না? এখানে দেখো, তাহলে আমরা এবার কি জানতে চাচ্ছি, যে যৌগিক পদার্থের কি অনুপাত, আমরা অনুপাত হিসাব করব। সেটা হচ্ছে কি, আমরা কিন্তু একটু আগে একটা কি ছিলাম, যৌগ নিয়েছিলাম, সেই যৌগটা কি, H2O। তারপর আরেকটা নিয়েছিলাম CO2, কার্বন ডাই অক্সাইড। মানে পানির অনুপাত কত? দেখো তো, এখানে পরমাণু কটা আছে? এখানে পরমাণু আছে একটা, এখানে কার্বনের পরমাণু আছে একটা, অক্সিজেনের পরমাণু আছে দুইটা। আবার এটা যদি আমরা দেখি, তাহলে আমাদের যে যার যে কটা পরমাণু টু, অনুপাত মানে হচ্ছে কি বোঝায়, ইস টু। আর এখানে পরমাণু কটা আছে? একটা, তাহলে টু ইস টু কি, ওয়ান। কার্বন ডাই অক্সাইড, কার্বন কটা আছে? একটা। অক্সিজেন কটা আছে? এভাবে অনুপাত হিসাব করতে হবে। তোমাকে এমসিকিউ বলবে পানির অনুপাত নিচে কোনটি, তাহলে তুমি কি হিসাব করবে? এই জিনিসগুলো হিসাব করবে না? এগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো। যেমন একটু বড় একটা যদি, এটা হচ্ছে K2Cr2O7, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো তোমরা তো প্রথম বেসিক জানতেছো, এগুলো আস্তে আস্তে সব যৌগগুলো জানতে পারবা। তাহলে দেখো, পটাশিয়াম এখানে কটা আছে? তাহলে টু ইস টু। ক্রোমিয়াম কটা আছে? দুইটা। অক্সিজেন কটা আছে? সাতটা। আমার মনে হয় যে কোনো যৌগ দিলে তোমরা অনুপাত হিসাব করতে পারবা। একটু উঠায় নাও। না, মৌলিক পদার্থকে তুমি ভাঙলে তো অন্য কোনো পদার্থের অস্তিত্বই পাচ্ছ না। তাহলে তুমি কেমন কিভাবে ওঠে করবা? ওটা তো একটাই থাকে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিয়াম, এসব মৌল থেকে মৌলিক তৈরি হয়, ঠিক আছে? হুম। আচ্ছা, অনুপাত ক্লিয়ার। এখন আমরা যেটা করবো, মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে অণু এবং পরমাণু। অণু এবং পরমাণুটা আমরা কমপ্লিট করে ফেলি। দেখো, অণু পরমাণুটা কি জিনিস, কারো কোনো সমস্যা আছে এটুকুতে? এইখানেই অণু পরমাণুটা আমি দেখাতে পারতাম, কিন্তু সংজ্ঞাটা তো আমাদের বুঝতে হবে। কি কারো কারো যদি কোনো এখনো অসুবিধা থাকে, স্যার বুঝিনি, আমাকে বলতে পারো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। তাহলে আমরা এবার কি জানবো, অণু ও পরমাণু। তো অণু পরমাণু, আমি তোমাদের যে বেসিকটা দিছি ওই বেসিকটা যদি ক্লিয়ার হয়, তাহলে অণু পরমাণুটা কি হবে, ক্লিয়ার হবে। আমরা দুইটা জিনিস পড়ছি, একটা কি বলতো, একটা হচ্ছে কি পদার্থ, একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হইলো আমাদের কি বলতো, যৌগিক পদার্থ। আরেকটা হইলো আমাদের কি, যৌগিক পদার্থ। তাহলে এই মৌলিক পদার্থ আর এই যৌগিক পদার্থ জানলেই তোমরা হচ্ছে অণু পরমাণুটা কমপ্লিট করতে পারবা। তাহলে দেখো, এইখানে মৌলিক পদার্থ যেটা আছে আর যৌগিক পদার্থ যেটা আছে, মৌলিক পদার্থ যেটা বোঝায় সেটা হচ্ছে বোঝাচ্ছে পরমাণু। সেটা কি বোঝায়, পরমাণু।
আর যৌগিক পদার্থ যেটা বোঝায় সেটা কি, অণু। তাহলে এখন যদি সংজ্ঞায় চলে যাই, মৌলিক পদার্থ ক্ষেত্রে আমরা পরমাণু যদি সংজ্ঞাটা বের করতে হবে, তাহলে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয়? পরমাণু বলা হয়। দেখছো কি পদার্থের মানে? তাহলে আমাদের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা কি বলবো? পরমাণু। তাহলে আমাদের যদি বলি পরমাণু কাকে বলে, তাহলে আমরা কি লিখবো? সাথে সাথে কি লিখে ফেলো, সে মৌলিক পদার্থের, ঠিক আছে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। ঠিক আছে, তাহলে পরমাণু কোনটা? পরমাণুর স্থান কোথায়? আমরা কিভাবে মৌলের মধ্যে বুঝবো যে পরমাণু কোনটা? আমাদের পরমাণু তো চিনতে হবে, অণু পরমাণু চিনতে হবে, না হলে তো আমরা বিক্রিয়া করতে পারবো না। তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। বুঝতে পারছো সবাই? এখন এই পরমাণুটা কই আছে স্যার একটু দেখায় দেন। আর পরমাণু দেখো, অ্যাটম শব্দের অর্থ অবিভাজ্য। অ্যাটম শব্দের অর্থ কি? যা সহজে ভাঙা যায় না। এটা কিন্তু এটা বিজ্ঞানী ডেমোক্রিটাস বলছিল, ডেমোক্রিটাস এই কথাটা বলছিল যে পরমাণু কি কখনো ভাঙা যায় না, মানে অবিভাজ্য, মানে ওকে ওকে কখনোই বিশ্লেষণ করা যাচ্ছিল। তাহলে এখন দেখো, এখানে পরমাণুটা হচ্ছে সেটাই, যে আমি এইখানে যে সংকেতটা নিছিলাম হাইড্রোজেন ডাইমোনো অক্সাইড, বা এটা পানির সংকেতটা নিয়েছিলাম না? তাহলে পানির সংকেতের এই যে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছ না, এখানে 2 আছে, এখানে কত আছে? 1 আছে। 1 পরমাণু লিখতে হয় না, বুঝে নিতে হয়, তার মানে এগুলাই কি? পরমাণু। যেমন এখানে এটা কি, এটা কয়টা পরমাণু আছে? 2টা। তাহলে এখানে এটাই হচ্ছে পরমাণু। বুঝতে পারছো? আবার যদি এখানে CO2 লিখি, তাহলে এইখানে কয়টা পরমাণু আছে? কার্বনের, কার্বনের একটা আছে, অক্সিজেনের কয়টা আছে? 2টা আছে। তাহলে এটাই কি বলতো? পরমাণু। মনে থাকবে? বুঝতে পারছো পরমাণু কোনটা? পরমাণুর স্থান সবসময় কোন দিকে? নিচে, মৌল অথবা যৌগের নিচে। এখন যৌগিক পদার্থ ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করবো? অণুটা। তাহলে এই অণুটা কাকে বলে, এখন এটা আমরা ক্লিয়ার করি যে অণু কি। তো অণু যদি ক্লিয়ার করতে চাই, তাহলে যৌগিক পদার্থ মানে একের অধিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থের, এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যদি পরমাণু হইতে পারে, তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হবে কি? অণু। সুন্দর করে লেখা ভালো। তাহলে অণু হচ্ছে যৌগিক পদার্থের কি? ক্ষুদ্রতম কণা। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু বলে। বুঝতে পারছো সবাই? তাহলে অণু কোথায় থাকে? যেমন আমরা যদি এই সংকেতটা কি বিবেচনা করি, H2O, তাহলে এই যে সামনে 2 দিলাম না, এই যে 2, এটা হলো আমাদের কি? অণু। আবার এখানে দিছিলাম আমরা, মনে করো আরেকটা যদি নেই, কার্বন ডাই অক্সাইড অথবা মিথেন অথবা যেটাই নেই আমরা, যেমন এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিলাম, এর সামনে কত দিয়ে দিলাম? 2। তাহলে 2টাই কি? অণু। তাহলে অণু সবসময় মৌল অথবা যৌগের সামনে। তাহলে তোমাদের কি মনে থাকবে যে পরমাণু কোথায় থাকে, অণু কোথায় থাকে? মনে থাকবে? তাহলে অণু সবসময় কোথায়? সামনে। পরমাণু কোথায় থাকবে? মৌল অথবা যৌগের নিচে। সেটা হইতে পারে যেমন Cl2, তাহলে এই 2টা কি? পরমাণু। O2, এগুলা কি? পরমাণু। এর সামনে যদি তুমি 2 দিয়ে দাও, এটা যদি O2 লিখি, তার সামনে যদি 2 দিয়ে দাও, এখানে 2 থাকতে হবে। যেখানে পরমাণু আছে সেখানে অণু থাকবে না। তাহলে এটা কি? অণু। আর এটা কি? পরমাণু। বোঝা গেছে কি? ক্লিয়ার হিসেব? আর এই অণু পরমাণুর মধ্যে পার্থক্য আসে আমাদের সব থেকে। এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে যদি একটা খ নাম্বার প্রশ্ন দেয়, তাহলে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে অণু পরমাণুর মধ্যে 2টি পার্থক্য লিখো। তখন তোমরা এটা কি করবা? তাহলে অণু আর পরমাণুর মধ্যে যে পার্থক্য লিখতে হয়। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, যে যে কোনো জিনিসের পার্থক্য লিখলে তোমরা অবশ্যই সেটা ছক আকারে লিখবা। কি আকারে লিখবা? ছক আকারে। ছক আকারে লিখলে তোমাদের হচ্ছে ভালো হবে। তাহলে আমি তোমাদেরকে শর্টকাটে বুঝে দিচ্ছি। এখানে দেখো, এটা এরকম একটা ছক করে নিবা। এ পাশে লিখে ফেলে তুমি কি? অণু। এ পাশে লিখে ফেলে তুমি পরমাণু। এখন এখানে 1 নাম্বার দিবা, এখানে 1 নাম্বার দিবে, এরকম করে দিবা না? এখন এই অণু কাকে বলে 1 নাম্বারে তোমরা লিখে ফেলো। অণু কাকে বলে আমরা জানি, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? অণু বলে।
তারপরে পরমাণু কাকে বলে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলে? পরমাণু বলে। লিখে ফেললাম। তোমার কয়টা দিবে? দুইটা। ওকে, একটু দেখো। আবার 2 নম্বরে যেটা লিখবো সেটা হইলো, আমি যে দুই বসাইছি এটা অণু না? অণু স্বাধীনভাবে বসতে পারে, তাহলে অণুর স্বাধীন সত্তা আছে। অণুর কিন্তু স্বাধীন সত্তা আছে, আর পরমাণুর স্বাধীন সত্তা নেই। হয়ে গেছে না? দেখো তো, তাহলে কি কি লিখবো আমরা? পার্থক্যটা কাকে বলে লিখবো? ছোট্ট করে তোমাদের বোঝানোর জন্য তোমরা এইভাবে যদি লেখো, তো এই জায়গায় লেখানো সংজ্ঞা। সংজ্ঞা মানে বোঝাচ্ছে কার সংজ্ঞা বলো তো? অণু কাকে বলে। আবার এই জায়গায় লেখা দিবে কি? সংজ্ঞা, মানে সংক্ষেপে বোঝানোর জন্য। আর অণুর কি আছে? স্বাধীন স্বাধীন সত্তা আছে, ঠিক আছে? স্বাধীন সত্তা আছে। আর পরমাণুর স্বাধীন সত্তা নেই। সুন্দর করে দিবে। আরো আছে, আরো তো আছে। যেমন আমরা পাইছিলাম এখানে মৌলিক পদার্থ, পরমাণুর সংখ্যা হিসেব করা যায়, কিন্তু অণুর সংখ্যা কখনো হিসেব করা যায় না। তোমরা বলতে পারো যে পরমাণু কতটি আছে? 118টি। পরমাণু কতটি আছে? 118টি। আর যেহেতু মৌলিক পদার্থ বলছে, মৌলিক পদার্থ মানে তো মৌল বোঝায়, তাহলে পরমাণু কতটি আছে? 118টি। আর যদি বলা হয় কি তোমার অণু, অণু হিসাব করে কখনো যাবে না। অণু হচ্ছে কি? অসীম। তাহলে অণু কি হবে? অসীম। তাহলে আমরা এটাও লিখতে পারি 3 নম্বরে, একটু লিখে নাও সহজ করে। তো 3 নম্বরে আমরা কি লিখতে পারি? অণু সংখ্যা কি? সংখ্যা অসীম, ঠিক আছে? অণুর সংখ্যাটা অসীম, 3 নাম্বার। আর পরমাণু, ঠিক আছে, পরমাণু কতটি? 118টি। না, 3টে দিয়ে দিলাম। এখন তোমরা নিতে পারবে, যে কোনো দুইটা পরীক্ষার হবে তোমরা লিখে নাও। অণু পরমাণু কিন্তু আমাদের কি? ওকে, আমি মনে করি দেখছো কেমিস্ট্রি কেমন করে পড়া লাগে। কেমিস্ট্রি পড়তে গেলে দেখো তো, মুখস্থ বিদ্যা কোনো কিছু এগুলো হচ্ছে বুঝে বুঝে পড়তে হবে। এগুলোর রিডিং এ আছে তোমাদের, বাট এগুলোকে বুঝে বুঝে পড়তে হবে। মুখস্থ বিদ্যা পড়া করে তোমার কাজ হবে না। এখন কি বুঝে পড়তেছো না এগুলা? এখন ক্লিয়ার হবে। তুমি বাসা যদি একটু যদি দেখো, তাহলে ওকে হয়ে যাবে। কারো কোনো সমস্যা এইটুকুতে? আমাদের অণু পরমাণু যদি হয়ে থাকে, তাহলে এর পরে যে টপিক আছে সেই টপিকটা হচ্ছে আমাদের মৌলের প্রতীক। কি বললাম? মৌলের প্রতীক। তাহলে আমরা মৌলের প্রতীকটা এখন দেখবো, এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, যে কোনো কারো যদি তুমি নাম বলো, তাহলে তার একটা ইংরেজি নামের একটা অক্ষর থাকে না, বলো তো? হ্যাঁ, ইংরেজি নাম। ইংরেজি নামে যদি অক্ষর থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পুরো নামটার একটা প্রথম একটা শব্দ থাকে, একটা প্রথম শব্দ থাকে না? যেমন আমার নামে যদি লিটন হয়, তাহলে কিন্তু আমার নামের প্রথম অক্ষর হচ্ছে এল, নাকি? এটা যদি হোয়াইট বোর্ড হয়, তাহলে কিন্তু এটার প্রথম অক্ষর হচ্ছে এ, ডাব্লু। তাহলে ডাব্লু কিন্তু হচ্ছে, এর হচ্ছে সংক্ষেপে আমরা উচ্চারণ করবো যে হোয়াইট বোর্ড। এল তে বোঝাচ্ছে লিটন। তাহলে এই পেনটাতে বোঝাচ্ছে, পি তে হচ্ছে পেন। তাহলে পেন যদি হয়, তাহলে এই পেনটার অবশ্যই প্রথম যে বড় হাতের অক্ষর যদি আমরা পি দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে সেটা হবে তার কি? প্রতীক। তেমনি আমাদের এই রসায়নের ক্ষেত্রে কিছু কিছু মৌল আছে, যে মৌলগুলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রতীকটা আমাদের 162 পৃষ্ঠায় 118টা মৌল আছে, তার প্রতীক আকারেই দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি, আমি কিন্তু বলছি যে কি নামের? ইংরেজি। কি বললাম? ইংরেজি। এবং এই যে ইংরেজি আছে, তাহলে এর আরেকটা শব্দ আসতে পারে, সেটাকে বলি আমরা ল্যাটিন শব্দ। সেটা কি শব্দ? ল্যাটিন। এবং আমাদের বইতে কিন্তু দেওয়া আছে যে কোন মৌলের ইংরেজি ও ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত যে রূপ, সেটাই হলো প্রতীক। তাহলে নামের প্রথম অক্ষরটা যে আমি নিচ্ছি, সেটা তো প্রতীক সংক্ষেপে নিচ্ছি আমি, নাকি? কিন্তু আসলে আরবিতেও আমাদের দুইটা মৌলের নামকরণ করা আছে, সেটার কথা কিন্তু বলা হয়। তাহলে ভাষা পাইলাম আমরা এখানে 3টে অ্যাড করতে পারতেছি, একটা ইংরেজি, একটা ল্যাটিন, আর একটা হলো কি বলতো? আরবি। কিন্তু আরবিটা শুধু দুইটা মৌলের নামকরণ করা হয়েছে। আমি নাম দুটো বলবো, সেই দুইটা কি? একটা হচ্ছে বোরন, আর একটা হলো জিরকোনিয়াম। বোরন আর কি? জিরকোনিয়াম। এই দুইটা মৌলকে আরবিতে নামকরণ করা হয়েছে, বোরন নামটা আরবিতে এবং হচ্ছে জিরকোনিয়াম নামটাও কি? আরবিতে। আর বাকি যতগুলো মৌল আছে, সবগুলো মৌলের নাম ল্যাটিনে রাখা হয়েছে, আর হচ্ছে ইংরেজিতে রাখা হয়েছে। তাহলে আমরা যদি বলতে চাই এখন প্রতীক কাকে বলে, তাহলে প্রতীকটা হচ্ছে, সেটাই দেখো, বুঝতে পারছো তো কনসেপ্টটা, নাকি? তো প্রতীকটা আগে আমরা বুঝি। যেমন আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছি যে এখানে এটা হাইড্রোজেন, এটা কি? হাইড্রোজেন। তো এটা যদি হাইড্রোজেন হয়, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এখন তোমরা হচ্ছে দেখো, প্রথম অক্ষরটা কি বলতো? এইচ হচ্ছে না?
এইচ যদি হয় তাহলে হাইড্রোজেনের প্রতীক কি হবে? এইচ হবে। তো সেটাই যদি হয় তাহলে দেখো এটা কি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের প্রথম কি এইচ না, ওতে কি অক্সিজেন, ওতে হচ্ছে অক্সিজেন। তুমি যে নামগুলো নিচ্ছ, তারপরে এখানে তুমি নাইট্রোজেন, এতে কি নাইট্রোজেন, নাইট্রোজেন, দুই তিনটা দিয়ে একটু কমপ্লিট করি। এখন এগুলা যে নামগুলো নিছি এগুলো সবগুলো কি দিয়ে নিছি? সবগুলো ইংরেজিতে নিছি। সবগুলো কিসে নিছি? ইংরেজিতে নিছি। তাহলে সবগুলো ইংরেজিতে, বোঝা গেছে কি সবার? কিন্তু সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে, নট স্মল লেটার, মানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এখন এটা ইংরেজি নাম না, ইংরেজি নামে কি হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে আমাদের যদি এখন ল্যাটিন নাম চলে আসে, তাহলে ল্যাটিন ভাষা দিয়েও তো কিছু বললে হতে পারে। যেমন এন, সোডিয়াম বানানে তো এস আসার কথা, সোডিয়াম বানানে কি আসার কথা? এস। সেটাকে কিসে নিছে ওরা? ল্যাটিন ভাষায় নিছে। তাহলে এন এতে হচ্ছে ন্যাট্রিয়াম, আমরা দেখবো একটু পরে। ঠিক আছে, এটা হচ্ছে সোডিয়াম, এটা কি সোডিয়াম। তাহলে সোডিয়ামের প্রতীক কি? এন, হতে পারে না? আবার আমাদের আছে কেতে হচ্ছে কি, কেতে হচ্ছে পটাশিয়াম, কেতে কি পটাশিয়াম। তাহলে পটাশিয়াম মানেটা তো পি দিয়ে হওয়ার কথা, কে দিয়ে হইলে কেন? এটা তো ল্যাটিন, ক্যালিয়াম। ল্যাটিন নাম কি? ক্যালিয়াম। তোমাদের বইতে আছে, একটু করে দেখাবো। এই যে পটাশিয়াম। ঠিক আছে, আরো আছে এসএন। এসএন তো হচ্ছে টিন, এই যে আমরা আমাদের চালে যে টিন লাগে না, সে টিন। তাহলে এসএন তো স্ট্যান্ড নাম, তাহলে এটা ল্যাটিন ভাষা না? এটা কি টিন। আরো আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কই থেকে নিলাম? এগুলা এগুলা কি ভাষার? এগুলা এগুলা হচ্ছে ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষায় আমাদের এখানে দেখো তো যেটা বলা আছে, প্রথম অক্ষর এন এ আসছে, পটাশিয়াম আছে কে, আর স্টার নাম আছে কি এসএন। তাহলে আমরা বলতে পারি প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলবো? প্রতীক। সুন্দর করে লেখা হয় যে কোন মৌলের মৌলের ইংরেজি ও ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। তাহলে এখন তোমাদেরকে যেটা বলা হোক কেন পাবে, হাইড্রোজেনের প্রতীক এইচ, নাইট্রোজেনের প্রতীক কি হবে? এন, অক্সিজেনের প্রতীক ও, সোডিয়ামের প্রতীক এন, পটাশিয়ামের প্রতীক কে, এসএন এর প্রতীক হচ্ছে, টিনের প্রতীক হচ্ছে এসএন, এটার নাম। এরকম করে আমাদের আরো আছে। তারপরে প্লাম্বাম আছে, পিবি সীসা, তারপর হচ্ছে তোমার মার্কারি আছে, এইচজি আছে, মার্কারি হাইড্রোগ্রাম। তাহলে এগুলো কিন্তু ল্যাটিন আকারে হচ্ছে। তাহলে আরবি নাম কয়টা বলছিলাম? দুইটা, একটা বোরন, একটা কি চিরকোনিয়াম। একটু লিখে রাখো, কাজে লাগবে। তা বোরন আরবিতে নামকরণ, আরবিতে মৌল নামকরণ কতটি? মৌলের নাম একটা কি বোরন, আর একটা কি জিরকোনিয়াম, জিরকোনিয়াম। একটা বোরন আর একটা কি জিরকোনিয়াম। এই দুইটা কিসের নাম করা হয়েছে তোমার? আরবিতে। বিতে বোরন, আর জিরকোনিয়াম হচ্ছে কি জিএ। 65 পৃষ্ঠায় দেখবে যখন তোমরা চতুর্থ অধ্যায়টা করবা। কারো কি এই লেকচারে কোনো ট্রাবল আছে? আচ্ছা, এখন আমাদের হচ্ছে প্রতীক যদি শেষ হয়ে থাকে, তাহলে সেখান থেকে আমাদের হচ্ছে একটা টেবিল আছে, এই টেবিলটা আমাদেরকে পড়তে হবে। টেবিলটা আমি তোমাদের বইতে বলে দেবো, ওটা তোমরা হচ্ছে আমি উচ্চারণগুলো করে দেবো, তোমরা মুখস্থ করে নিবা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি সংকেত। ঠিক আছে, এক কথায় সংকেত কাকে বলে? সংকেত যদি আমি এখানে লিখি, তাহলে আমি ইচ্ছেগুলো হয়তো ভরা ফেলতে পারবো, এতগুলো সংকেত জানতে হবে তোমাদের। কিন্তু যেগুলো প্রয়োজন আমরা সেগুলো একটু দেখি। এক কথায় অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলতে পারি? সংকেত বলতে পারি। লিখে রাখো। মিশাবো এগুলা, এই বইগুলো মিশাবো কি? হয়ে গেছে সবার? ক্লাসটা কি তোমরা আসলে বুঝতে পারতেছো নাকি এমনি হয়েই গেছে? হ্যাঁ, তাহলে এবার আমরা পড়বো কি সংকেত।
সংকেত কি? এক কথায় অণুর, হ্যাঁ, সংক্ষিপ্ত রূপকে কি বলে? সংকেত বলে। বুঝতে পারছো? তাহলে এখন যদি সংকেত যদি এক্সাম্পলে দেখাইতে চাই, তাহলে জানো কতগুলো হবে? হুম, যেমন একটু আগে আমরা পাইছিলাম, এটা কার সংকেত বলো তো? পানি। এটা কার সংকেত? পানির সংকেত। দেখছো? ক্লিয়ার? এটা পরমাণু হইল না কেন? কারণ সংকেতে তো একের অধিক পদার্থ থাকে, হাইড্রোজেন আর কি অক্সিজেন সাথে সাথে লিখতে পারো। যেমন CH4, এটা হচ্ছে মিথেন। এগুলোর নামকরণ আমি 11 অধ্যায়ে তোমাদের শিখাবো। আবার HCl তে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেগুলো প্রয়োজন আমি লিখে দিচ্ছি, হাইড্রোক্লোরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। বুঝতে পারছো? আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে S8, এই যে ছোট্ট একটা, এটা হচ্ছে সালফারের সংকেত, খুবই MCQ আসে। তোমাকে প্রশ্ন করবে যে সালফারের সংকেত নিচের কোনটি? তোমরা তো অনেকেই ভুল করে ফেলবা যে সালফারের সংকেত মনে হয় S, কিন্তু আসলে না, সালফারের সংকেত কি? S8। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো লেখো, সবাই একটু লেখো, ঠিক আছে? আর N2, এটা নাইট্রোজেনের সংকেত, নাইট্রোজেন, নাইট্রোজেন। তারপর তোমরা হচ্ছে আরো নিতে পারো O2 তে অক্সিজেনের সংকেত, ঠিক আছে? তারপর Na2CO3, এটা হচ্ছে সোডিয়াম, এগুলো একটু ভালো করে পড়ে নিও। সোডিয়াম কার্বনেট, এটা Na2CO3, সোডিয়াম কার্বনেট। NaOH, এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো সোডিয়াম হাইড্রো অক্সাইড। আমি কয়েকটা লিখে দিচ্ছি প্রয়োজনের জন্য। তারপর আমাদের আরো সংকেত আছে, ফসফরাসের সংকেত PO4, ঠিক আছে? P4 যেটা আছে, এটা ফসফেট মানে ফসফরাসের সংকেত। এই যে P4, এটা ফসফরাস, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ফসফরাস সব থেকে MCQ এই দুটোই বেশি দেয়, S8 আর হচ্ছে PO4, এই দুটো খুব দেয় ফসফরাসের সংকেত। তারপর আমাদের আরো আছে KOH, এটা হচ্ছে সোডা, কস্টিক সোডা বলা যায়, এটা কস্টিক পটাশও বলা যায়, ঠিক আছে? এর নাম আরো আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকটা নাম কি দিতে বললাম আমরা? কস্টিক কস্টিক সোডা, আর এটা আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডও বলতে পারি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? আর এটা আরেকটা নাম কি দিলাম? কস্টিক পটাশ, এগুলো আছে। সোডিয়াম কার্বনেট। তারপর সব থেকে ভালো যেটা দরকার, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এগুলো সবগুলো কিন্তু পড়ে আসতে হবে। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। তারপরে এখানে তোমার অ্যাসিড আমাদের আরো আছে, H2SO4। আর তারপর যে, আচ্ছা, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড গেল, সোডিয়াম হাইড্রোক্সাইড গেল, সালফিউরিক অ্যাসিড গেল, হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখে ফেলছি। সংকেত অনেক আছে তোমাদের, K2Cr2O7, এটার নাম কি বললাম? পটাশিয়াম, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে? এই যে এটা পটাশিয়াম ডাইক্রোমেট। এগুলো আরো আছে অনেক সংকেতের, মনে করো অভাব নেই। তো এখন সেই ক্ষেত্রে আমাদের আপাতত এগুলো জানলে হচ্ছে, আস্তে আস্তে আমরা আরো জানবো। সালফেট আছে, SO4, SO4 হচ্ছে সালফেট প্লাস সালফেট।